হ্যালো। পশ্চিমবঙ্গে ওবিসি এর ইতিহাসটা আমি আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। সবাই মন দিয়ে আমার কথাগুলো শুনবে। পশ্চিমবঙ্গে ইতিহাস ওবিসি, যে কারণে হাইকোর্টে বেশি পরিমাণে জটিলতা দেখা গিয়েছে এবং 2010 সালের পরে যেগুলোকে হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করেছে, এর কারণটা হলো, দেখো, 1993 সালে ইন্দিরা সাহানি জাজমেন্ট এর উপরে ভারতবর্ষে ওবিসি লাগু হয় এবং 93-এর পরে 94, 95 এইভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাস্টকে ওবিসির মধ্যে আনা হয় এবং পশ্চিমবঙ্গেও সেই হিসাবে 1993 সাল, 94, 2004 এই হিসাবে অনেক কাস্টকে ওবিসির মধ্যে আনা হয় এবং সেই কাস্টের সংখ্যা ছিল 66টি এবং তখন পশ্চিমবঙ্গে যে রিজার্ভেশনটা দেওয়া হতো সেটা আমরা জানি সকলেই 7%। ঠিক আছে, তো 7% ছিল, কিন্তু 2010 সালে বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি ঘোষণা করে যে আর্থিকভাবে পিছিয়ে থাকা কিছু মুসলিম অর্থাৎ লো কাস্টের মুসলিম তাদেরকেও ওবিসি দেওয়া যাবে এবং এই পার্সেন্টটা হবে 10%। সেই হিসাবে এবং এই যে ওবিসিটা দিয়েছে এটা শুধু নিজের ভোট ব্যাংকের জন্য না, এ কেন্দ্র সরকারের 2004 সালে এবং 2007 সালে রঙ্গনাথ মিশ্র কমিটি এবং রঙ্গনাথ মিশ্র কমিটি এবং সাজার কমিটি এই রিপোর্ট অনুযায়ী কিন্তু দিতে বলা হয়। সেই হিসাবে 2010 সালে জুন জুলাই মাসে কিংবা সম্ভবত এপ্রিল মাসে ওবিসি অনেক কিছু টাইটেল যেগুলো ম্যাক্সিমাম মুসলিম ছিল সেগুলোকে ইনক্লুড করা হয় এবং সেই সময়ই হাইকোর্ট রাজ্য সরকার একটা গ্যাজেট পাস করে এবং সেখানে বলা হয় যে মোর ব্যাকওয়ার্ড অর্থাৎ আর্থিকভাবে যারা বেশি পিছিয়ে, বিশেষ করে এই মুসলিম টাইটেলগুলো, তাদেরকে দেওয়া হলো ওবিসি এ এবং আর্থিকভাবে যারা কম পিছিয়ে তাদেরকে দেওয়া হলো ওবিসি বি এবং এই ওবিসি এর জন্য ওবিসি যে রিজার্ভেশন সেটা থাকলো মাত্র 10% এবং ওবিসি বির জন্য মাত্র 7%, টোটাল হলো 17%। এবার তাহলে হাইকোর্ট বাতিল কেন করলো? দেখো, এবার যে ওবিসি যে নিয়ম, যে কোনো সরকার চাইলেই ওবিসি যাকে তাকে ইনক্লুড করতে পারে না। এর জন্য সেই রাজ্য কিংবা কেন্দ্র সরকারের ক্ষেত্রে কেন্দ্র ও ন্যাশনাল ব্যাকওয়ার্ড কমিশন কিংবা স্টেট ব্যাকওয়ার্ড কমিশন, রাজ্যের ক্ষেত্রে হলে স্টেট ব্যাকওয়ার্ড কমিশন হবে। তো স্টেট ব্যাকওয়ার্ড কমিশন বিভিন্ন দপ্তরে গিয়ে সার্ভের জন্য অ্যাপ্লাই করবে যে কোন কোন টাইটেলগুলোকে সার্ভে দেওয়া যায় না দেওয়া। তার জন্য একমাত্র ন্যাশনাল যে ব্যাকওয়ার্ড কমিশন আছে স্টেটে, তারাই একমাত্র জানে যে কাদেরকে ওবিসি দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না। সেই হিসাবে সার্ভে হবে ব্লক লেভেলের এবং আরবান রুরাল লেভেলের, গ্রামীণ লেভেলের এবং পৌরসভা লেভেলের এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রামীণ লেভেলের নিয়ম একটু আলাদা সেই টাইটেল, কিন্তু সেই টাইটেল যখন মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকবে তার কিছু ক্রাইটেরিয়া আলাদা। সেই ক্রাইটেরিয়াটা আমি অন্য একদিন আলোচনা করব। তো সেই হিসাবে তাদেরকে ওবিসি দেওয়া হবে। তো ওবিসি লিস্টটা সর্বপ্রথম কালেক্ট করবে, কাস্টে যে সার্ভে করার পর কাস্ট সার্ভে করবে, তারপরে ন্যাশনাল ব্যাকওয়ার্ড কমিশনে নিয়ে নেবে। সেই ন্যাশনাল ব্যাকওয়ার্ড কমিশন সরকারকে দেবে জমা। সরকার তাদের স্টেট বিধানসভা, যে বিধানসভাতে এমএলএ ভোট দেয়, সেই বিধানসভায় সিম্পল মেজরিটিতে এটা পাস করবে, পেশ করবে যে হ্যাঁ এই সব টাইটেলগুলোকে আমরা ওবিসি দেবো, দিয়ে বিল পাস হবে সবার যদি সম্মতি থাকে। তো তারপরে সেটা গভর্নর সিগনেচার করবে। এটাই হচ্ছে ইন্দিরা সাহানি জাজমেন্ট অনুযায়ী ওবিসি দেওয়ার নিয়ম। কিন্তু 2010 সালে যে ওবিসিটা চালু করেছিল নতুনভাবে, সেই ফরম্যাট তখন এই নিয়ম মানা হয়নি। কেন মানা হয়নি? শুধুমাত্র অল্প কিছু টাইমে সার্ভে করেছিল, যেটা ওভারঅল সার্ভে প্রপার সার্ভে ছিল না। ধরো একটা টাইটেল উদাহরণ কথা বলছি, যে তোমার মুসলিম মোল্লা বলে একটা টাইটেল আছে। এরা সর্বপ্রথম সাধারণত লো কাস্ট, কোনো একসময় হিন্দু ছিল, দিয়ে কনভার্টেড হয়েছে মুসলিম হয়েছে। তো এদের সংখ্যা সাধারণত ধরা গেল যে 10 লাখ সংখ্যা এবং শুধুমাত্র 10 লাখ সংখ্যাকে 10 লাখ সংখ্যার জন্য মাত্র 5,000 পরিবার, 5,000 লোক সংখ্যা আর 25টা পরিবারের সার্ভে হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গে কোথাও 24 পরগনায়, কোথাও দিনাজপুর, কোথাও কোচবিহার, এইসব জায়গায় হয়তো এই টাইটেলগুলো বর্তমান, কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার শুধুমাত্র 24 পরগনার কিছু লোককে নিয়ে সার্ভেটা করে নিয়েছে, ওভার একটা স্যাম্পল সার্ভে। এবং ওই নোটিফিকেশানে যেটা গ্যাজেট পাস করেছিল ওবিসি এ ওবিসি বিতে, ওখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে হ্যাঁ এটা স্যাম্পল সার্ভে। কিন্তু হাইকোর্ট এই কারণে একটা কারণ যে এই বলেছে যে প্রপার সার্ভে হয়নি, কারণ
সার্ভেটা হবে ওভারঅল, মোটামুটি বেশ 80% হলেও সার্ভে চলবে। ওই সামান্য 1% 2% সার্ভে নিয়ে ওবিসি দেওয়া যাবে না, ঠিক আছে? এই কারণের জন্যই কিন্তু ওবিসি এই হাইকোর্টে বাতিল হয় এবং জটিলতা সৃষ্টি হয়। হাইকোর্ট রায় দেয় যে যেহেতু 10% ওবিসিটা ইনভ্যালিড, ওই জন্য রাজ্য সরকারের 7% ওবিসি যারা আছে আগে থেকে ছিল নর্মাল ওবিসি, তাদেরকে নিয়েই ইনক্লুড করতে হবে, ঠিক আছে? এবং সব থেকে এই মুহূর্তে যাদের জটিলতা শুরু হয়েছে, যারা অলরেডি ফর্ম ফিল আপ হয়েছে, তো অলরেডি ফর্ম ফিল আপ হয়েছে তাদের জন্য আমি একটা জিনিস তুলে ধরতে চাই। হ্যাঁ, তো এই যে জাজমেন্টটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিয়ারলি লিখে আছে, হ্যাঁ, যে কনক্লুশন অ্যান্ড দ্য ডাইরেকশন। এই জায়গাতে কনক্লুশন অ্যান্ড ডাইরেকশন লেখা আছে, যেখানে ক্লিয়ারলি বলা আছে যে এই যে হেন্স একটু উপরে, হেন্স ইট অ্যাকর্ডিংলি টু হেল্ড অফ 66 ক্লাসেস উড বি দ্য এনজয়িং 7% পার্সেন্টেজ অফ রিজার্ভেশন, মানে মাত্র এই 66টা ক্লাস 7% এরাই আপাতত রিজার্ভেশনটা পাবে। এবং যেগুলো তাহলে ফর্ম ফিল আপ হয়ে গেছে সেইগুলো কী হবে, সেইগুলো এখানে ডাইরেকশানে লেখা আছে যে যারা অলরেডি 7%, এই তো এখানে লেখা আছে যে সেকশনে পার্সেন্টেজ নাম্বার কলমকে দেখবে যে রিজার্ভেশন 10%, 7% সাব ক্লাসিফাইড, ক্লাস স্ট্রাক ডাউন, এগুলো পুরোপুরি স্ট্রাক ডাউন মানে ক্যান্সেল করা হলো 7% এগুলোকে। এবং ওবিসি বিগ ছিল সেগুলোও স্ট্রাক ডাউন করা হলো, ঠিক আছে, প্রোভাইড সেকশনে এতগুলো। এরপরে আসছি যে এখানে লেখা আছে যে হ্যাঁ, এই দেখো কে নাম্বার কলমে একদম পরিষ্কার লেখা আছে। এখন তাহলে যাদের ওবিসি ফর্ম ফিল আপ হয়ে গেছে তাদের কী করবে, যা সার্ভিস অফ দ্য সিটিজেন্স ফর্ম 77 ক্লাসেস অ্যান্ড 73 ক্লাসেস যারা অ্যাড করা হয়েছিল সব স্ট্রাক ডাউন, সমস্ত ক্যান্সেল করা হলো। হু আর অলরেডি ইন দ্য সার্ভিস ইন দি স্টেট, অর্থাৎ যারা অলরেডি ওবিসি ছিল কোনো কারণে সার্ভিসে যোগ হয়ে গেছে তাদের কিন্তু সার্ভিস থেকেই গেল, হ্যাঁ, যে হ্যাভ অলরেডি অ্যাভেল দ্য বেনিফিট, আর কোনো কারণে মনে করলো প্রিলিমসকে ওবিসি থেকে পাস করলো জাজমেন্ট বেরোনোর আগে, কিন্তু পাস করলো, রেজাল্ট দিল, পাস করলো, কিন্তু মেন পরীক্ষা দেওয়ার আগে কিন্তু জাজমেন্টটা বেরোলো, তাহলে ও প্রিলিমসের যে কোয়ালিফাইটা করেছে না, ও ওবিসি এতেই কোয়ালিফাই করবে। কিংবা লেখা আছে হ্যাভ সাকসিড এনি সিলেকশন প্রসেস ইন দ্য স্টেট শ্যাল নট বি অ্যাফেক্টেড বাই দ্য রিজন অফ দ্য জাজমেন্ট, অর্থাৎ কোনো স্টেজে যদি রায় বেরোনোর আগে ওবিসি ও অ্যাবেল হয়ে যায়, অর্থাৎ ছাড় নেয় কিংবা নাম্বারেও ছাড় নেয়, তাহলে কিন্তু তার ওই নাম্বার ছাড় নেওয়াটা বৈধ, কিন্তু ইন ফিউচারে কিন্তু তার ওবিসি গ্রাহ্য হবে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে গেলে বুঝিয়ে দিচ্ছি আমি। বোঝাটা হচ্ছে যে তোমার সেই জিনিসটা হচ্ছে যে তোমার যখনই তুমি ডব্লিউবিপি 2024 ফর্ম ফিল আপ করে নিয়েছো ওবিসি থেকে, এবার হাইকোর্ট বলে দিল তোমার ওবিসি ক্যান্সেল, সেই মুহূর্তে তুমি কি করবে তাহলে? সেই মুহূর্তে তোমার কিছু হবে না, কারণ তুমি ওবিসি থেকে অ্যাপ্লিকেশান করেছো, তুমি ওবিসি এতেই থাকছো, কিন্তু যখন প্রিলিম পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ যেহেতু হাইকোর্ট রায় বেরোনোর পরে প্রিলিম পরীক্ষা বেরিয়েছে, সেই জন্য তোমাকে কিন্তু ইউআর ধরা হবে। এবার ইউআর হিসাবে যদি আসতে পারো তাহলে তুমি পাস করবে। হ্যাঁ, হাইকোর্টের জাজমেন্টটা খুবই ক্রিটিক্যাল, খুবই মানে একটু খারাপ ভাষায় বলতে গেলে ভেজিগিটি করে দিয়েছে অবশ্যই। তো সেই জন্য যারা রিক্রুটমেন্ট বোর্ড জটিলতা সমস্যার কারণেই পরীক্ষাটা নিতে পারছে না। বুঝতে পারা গেল কিসের জন্য পরীক্ষা নিচ্ছে না, এই হচ্ছে একটা কারণ। তো যদি কোনো কারণে নতুনভাবে পরীক্ষা নিতে চাই, যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট আছে সেইগুলোকে অনেক কিছু চেঞ্জ করতে হবে, নোটিফিকেশান চেঞ্জ করতে হবে, 10% যে ভ্যাকান্সিগুলো ছিল ওইগুলো চেঞ্জ করতে হবে, ওই জন্য একটা বিরাট জটিলতা। তো হাইকোর্ট যদি কোনো কারণে এই জায়গায় ক্লিয়ার করে বলে দিত যে যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে, নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট শুরু করে দিয়েছে, সেইগুলোতে আমরা অ্যাফেক্টেড করব না, তাহলে সব থেকে সুবিধা হতো ডব্লিউবি কেপি সবার পরীক্ষাগুলো হয়ে যেত। তো আজকের ভিডিও এখানেই শেষ করব।